আমরা আমাদের আগের লেকচারে বাজারের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম সময়ের ভিত্তিতে এবং অঞ্চলের ভিত্তিতে। আজকে আমরা আলোচনা করব প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের শ্রেণীবিভাগ। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সাধারণত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে আমরা বুঝি যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে এবং তাদের মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের একটি নির্দিষ্ট দাম স্থির হয়, অর্থাৎ পণ্যটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়। বাজারে যে কেউ চাইলে প্রবেশ করতে পারে, বাজার থেকে বের হয়ে যেতে পারে, অর্থাৎ ফ্রি এন্ট্রি এক্সিট থাকে। এই ধরনের বৈশিষ্ট্য যে বাজারে বা যে পণ্যের বাজারে থাকে সেই পণ্যের বাজারকে আমরা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পক্ষান্তরে যদি এই বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকে তাহলে সেই বাজারকে আমরা বলবো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা আরেকবার বলছি বৈশিষ্ট্যগুলো। প্রথমে হচ্ছে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা, নিউমারাস বায়ার, নিউমারাস সেলার। বাজারে পণ্যের দাম স্থির হবে, ফিক্সড হয়ে যাবে। এ ধরনের বাজারের ক্ষেত্রে বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে সম্যক ধারণা লাভ করবে, অর্থাৎ পূর্ণ নলেজ থাকবে বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতা। বাজারে ফ্রি এন্ট্রি এক্সিট থাকবে, অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে বাজারে প্রবেশ করতে পারবে এবং যে কোনো সময় বাজার থেকে বের হয়ে যেতে পারবে। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারে পণ্যগুলো হবে সমজাতীয়, অর্থাৎ একই ধরনের পণ্য হবে। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে না। এবার আমরা দেখব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি, কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আর কোনো ভাগ নেই। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রথম যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট হচ্ছে সেই মার্কেট, আমরা পত্রিকায় বা নিউজে প্রায় সময় এটা শুনে থাকি, একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট, মনোপলি বিজনেস। মনো শব্দের অর্থ হচ্ছে এক, আর মনোপলি বাজারটা হচ্ছে যে বাজার একজন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উৎপাদক কিংবা বিক্রেতা হচ্ছে একজন কিন্তু তার ক্রেতা অসংখ্য। যদি এই ধরনের বাজার হয়ে থাকে সেটিকে আমরা বলছি একচেটিয়া বাজার। ডুওপলি, মনোপলির পরে হচ্ছে ডুও পলি, ডুও মানে দুই, অর্থাৎ বিক্রেতার ক্ষেত্রে দুইজন কিন্তু ক্রেতা অসংখ্য। এ ধরনের বাজারকে আমরা বলছি ডুওপলি বাজার। অনেকে প্রশ্ন থাকতে পারে এ ধরনের বাজার আছে কিনা। অবশ্যই আছে একচেটিয়া বাজার যেখানে একজন মাত্র বিক্রেতা। যেমন আমরা সার্ভিস সেক্টরের কথা যদি বলি, যেমন আমাদের পুলিশি সার্ভিস, সেটা কিন্তু আমাদের সরকার দিচ্ছে, কোনো কোম্পানি থেকে আমরা এটা পাচ্ছি না। এটা একটা একচেটিয়া বাজার। এরকম অনেক লোকাল থাকতে পারে পণ্য যেটা একচেটিয়া। দেন ডুওপলি মার্কেট। ডুওপলি হচ্ছে দুজন বিক্রেতা। যেমন আমরা যদি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরে বিদ্যুৎ সাপ্লাই করে দুটি কোম্পানি, একটা হচ্ছে ডিপিডিসি আর একটা হচ্ছে সম্ভবত একটা ডিপিডিসি ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি, আরেকটা কোম্পানি হচ্ছে সম্ভবত পাওয়ার গ্রিড। নামটা ভুল হতে পারে, আমার মনে আসছে না ঠিক এই সময়। তো এখানে দুইটা কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। সো ক্রেতা কিন্তু ভোক্তা কিন্তু অসংখ্য, পুরো ঢাকাবাসী। তো এই ধরনের বাজারকে আমরা বলি ডুওপলি মার্কেট বা ডুওপলি বাজার। আর ডিপিডিসি হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, আর একটা হচ্ছে ডেসা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি। মনে পড়ছে,
দুইটা কোম্পানি ঢাকাতে যারা বিদ্যুৎ সাপ্লাই করে, ডিপিডিসি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, আর একটা হচ্ছে ডেসা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই অথরিটি। দেন অলিগোপলি। অলিগোপলি বাজারের ক্ষেত্রে আমরা বলি যে এক্ষেত্রে বিক্রেতা হচ্ছে মুষ্টিমেয় বা কয়েকজন, কিন্তু ক্রেতা অসংখ্য। যেমন আমরা যদি বলি বাংলাদেশের মোবাইল ফোন বলতে অপারেটর যারা মোবাইল ফোন সেবা দিয়ে থাকে, এরকম কোম্পানি হচ্ছে হাতে গোনা কয়েকটি। বর্তমানে 5টি, এর আগে 6টি ছিল। তো বর্তমানে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, তারপরে হচ্ছে টেলিটক, এবং রবির সাথে যারা একীভূত হলো আরেকটি কোম্পানি মার্জার কোম্পানি, এয়ারটেল। তো এই 5টি কোম্পানি কিন্তু বাংলাদেশে মোবাইল সেবা কার্যক্রমের সহায়তা দিয়ে যাচ্ছে, কিন্তু ভোক্তা কিন্তু আমরা বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম পেয়ে থাকি 8, 10, 12 কোটি ভোক্তা, মোর দ্যান 10 crore। সো আমার এখানে ক্রেতা কিন্তু অসংখ্য, কিন্তু বিক্রেতা মুষ্টিমেয়। সো এই ধরনের বাজারকে আমরা বলি অলিগোপলি বাজার। দেন একচেটিয়ামূলক প্রতিযোগিতা, বা আমরা এটাকে বলি মনোপলিস্টিক কম্পিটিশন। এক্ষেত্রে ক্রেতা অসংখ্য, বিক্রেতা অসংখ্য, তাইলে পূর্ণ প্রতিযোগিতার একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে আছে। তারপরে আবার একচেটিয়ার বৈশিষ্ট্য আছে। এই ক্ষেত্রে পণ্যগুলো প্রত্যেকটি একটা থেকে আরেকটা পৃথক, সামান্য, খুব বেশি না, হয়তো ফ্লেভারে, হয়তো বা সাইজে, বা এই ধরনের পণ্যগুলো পুরোপুরি সমাদিত না, কিছুটা ব্যতিক্রম। সো এক্ষেত্রে বিক্রেতা অসংখ্য, ক্রেতা অসংখ্য, অর্থাৎ এই বাজারে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতার কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, আবার একচেটিয়া বাজারে কিছু বৈশিষ্ট্য বিদ্যমান, যে কারণে এই বাজারটির নামকরণ করা হচ্ছে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বা মনোপলিস্টিক কম্পিটিশন। যেমন টুথপেস্ট, সাবান, এই ধরনের পণ্যগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ক্রিম, অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতা, অনেক পণ্য বিভিন্ন সাইজে, বিভিন্ন ফ্লেভারে, পণ্যের ভ্যারাইটিটা অনেক বেশি। এরপরে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, বাইলেটারাল মনোপলি এটাকে আমরা বলে থাকি। এই দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারটা হচ্ছে দুইটা পক্ষ থাকবে, দুই পক্ষে একচেটিয়া, অর্থাৎ ক্রেতাও একজন, বিক্রেতাও একজন। এই বাজার সাধারণত আগে চুক্তি করে করা হয়। আমি একটা উন্নয়ন কাজ করব, কাদের থেকে পণ্য ক্রয় করব, সেবা ক্রয় করব, একটা চুক্তির মাধ্যমে আগে থেকে নির্ধারণ করা থাকে এই পণ্য অতটুকু পরিমাণ আমি ক্রয় করব এবং এই প্রাইসে। তাহলে এটি একটি চুক্তিবদ্ধ বাজার। এই ধরনের বাজারকে আমরা বলছি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বা বাইলেটারাল মনোপলি। দেন মনোপসনি। মনোপসনি কিন্তু মনোপলি বা একচেটিয়া বাজারের ঠিক উল্টোটা। একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা বলেছিলাম বিক্রেতা একজন, ক্রেতা অসংখ্য। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্রেতা একজন, বিক্রেতা অসংখ্য। এখন প্রশ্ন জাগতে পারে, এ ধরনের কি আসলে সম্ভব? সম্ভব, বাস্তবে এ ধরনের বাজার অস্তিত্ব রয়েছে। আমরা আমাদের গত লেকচারের প্রথম দিকে আমরা একটা স্লাইডে দেখিয়েছিলাম যেখানে অনেকগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে দুধ বিক্রি করছে, সেখানে একজন ক্রেতা দুধগুলো ক্রয় করছে। যেমন আমাদের দেশে সরকারি যে দুগ্ধ শিল্প প্রতিষ্ঠান মিল্ক ভিটা, তারা কিন্তু আমাদের যে বাথান আমরা বলি সিরাজগঞ্জ, পাবনা অঞ্চলে, সেখান থেকে অনেক অঞ্চল জুড়ে একটা কোম্পানি গিয়ে পুরো অঞ্চলের দুধগুলো কিনে নেয়, এবং ঠিক যে ছবিটা আমরা দেখেছি এটা বাস্তব ছবি। এরকম লাইনে দাঁড়িয়ে বিক্রেতা দুধ বিক্রি করে, ক্রেতা কিন্তু গাড়ি নিয়ে যায় এবং তার বড় বড় পাত্রে দুধগুলো ভরে সে দুধ ক্রয় করে। সো এটা হচ্ছে মনোপসনি মার্কেট, বা আমরা পরবর্তীতে যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডুওপসনি। ডুওপসনিটা হচ্ছে ডুওপোলের ঠিক উল্টোটা, অর্থাৎ দুইজন ক্রেতা এক্ষেত্রে এবং বিক্রেতা অসংখ্য। সেটা লাইক আমাদের আগের এক্সাম্পলের মতোই। আমরা যদি মনে করি একটা অঞ্চলে শুধু মিল্ক ভিটার পাশাপাশি আরেকটি কোম্পানি, সেটা হতে পারে রংপুর ডেইরি, হতে পারে প্রাণ, তারা দুধ নিল, দুটা কোম্পানি দুধ ক্রয় করে কিন্তু বিক্রেতা অসংখ্য, সেটা একটা ডুওপসনি বাজার। যেখানে আখের কল রয়েছে, অর্থাৎ চিনি কল, আখ মাড়াই করা হয়, সেখানে আমরা এরকম দেখি যে একটা অঞ্চলের সকল কৃষক একজন বা দুজন বিক্রেতার কাছে সকল পণ্য বিক্রয় করে। যদি একটি চিনি কল থাকে সেখানে একটি চিনি কল সকল পণ্য ক্রয় করে থাকে, সেক্ষেত্রে আমার এটা হলো মনোপসনি। আর দুটি চিনি কল থাকলে সেটাকে আমরা বলছি ডুওপসনি।
আমি আশা করি বিষয়গুলো আমরা ক্লিয়ার। দেন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্ম ও শিল্প। ফার্ম আমরা বলছি একই ব্যবস্থাপনা বা মালিকানায় সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠান হচ্ছে ফার্ম। এখানে একটু বলে রাখি, মালিকানা আমরা জানি বিভিন্ন বড় বড় পণ্যগুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে শেয়ার মার্কেটে যারা পাবলিক লিমিটেড কোম্পানি বা শেয়ার মার্কেটে যারা অধিভুক্ত কোম্পানি তাদের শেয়ারের মালিকানা অনেকের থাকে। এইটা দ্বারা কিন্তু আমরা বিভিন্ন মালিকানা বোঝাবো না, একই মালিকানার অব্লিগে যে কারণে আমরা লিখে রেখেছি ব্যবস্থাপনা, অর্থাৎ আমাদের সিঙ্গেল ম্যানেজমেন্ট হয়ে থাকে, সেটাকে আমরা বলছি একই ব্যবস্থাপনা বা মালিকানা। আমরা মালিকানা বলতে এখানে ম্যানেজমেন্টটাকেই বোঝাচ্ছি। সমজাতীয় দ্রব্য অর্থাৎ দ্রব্যগুলো একই জাতীয় হবে, দ্রব্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমরা বলছি ফার্ম। উদাহরণ যেমন আমিন জুট মিল, এটা একটা ফার্ম, চট্টগ্রামে অবস্থিত একটি পাটকল। এইভাবে আরও রয়েছে আকিজ জুট মিল। শিল্প বিভিন্ন ব্যবস্থাপনায় বা মালিকানায় সমজাতীয় দ্রব্য উৎপাদনে নিয়োজিত সকল ফার্মের সমষ্টিকে আমরা বলছি শিল্প। অর্থাৎ পণ্যটি কিন্তু এখানেও সমজাতীয়, কিন্তু যেমন আমিন জুট মিলের কথা আমরা বললাম, আকিজ জুট মিল, আরও অন্যান্য জুট মিল সহ বাংলাদেশে যত জুট মিল রয়েছে তারা সবাই যদি একই জাতীয় পণ্য উৎপাদন করে, সেটা হতে পারে পাটের ব্যাগ, সেটা পাটের ব্যাগ একটা শিল্প হয়ে যাবে। এক্ষেত্রে জুতা শিল্প, টেক্সটাইল শিল্প, সবাই জুতো উৎপাদন করে বিভিন্ন ফার্মে বিভিন্ন মালিকানায়, সো জুতা একটা শিল্প। এবার তোমাদের জন্য একটি কাজ, সেটি হচ্ছে ফার্ম ও শিল্প শনাক্ত করে খাতায় লিখবা। আমি কয়েকটি নাম বলছি। প্রথমে হলো তিব্বতসব, ফজরের আজান হচ্ছে। আমি ইচ্ছে করেই ভোর রাতটা বেছে নিয়েছি কারণ তখন সাউন্ডটা একটু কম থাকে, যদিও আমাদের আসলে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে আমরা ভালোভাবে সাউন্ড সিস্টেমটাকে কাজে লাগাতে পারছি না, এই কারণে আমি ভোর রাত বেছে নিয়েছিলাম। কিন্তু ফজরের আজান হচ্ছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। তিব্বতসব, আকিজ জুট মিল, পাট, চামড়া, স্কয়ার টেক্সটাইল, দুলামিয়া কটন, বেক্সিমকো ফার্মা, তৈরি পোশাক, কেয়া সাবান, পাদুকা, হোমটেক্স, নোকিয়া, ল্যাপটপ, ম্যাটাডোর বল পেন। এখন আমরা এই যে পণ্যগুলোর কথা বললাম সেগুলা কোনগুলো ফার্ম কোনগুলো শিল্প। আমরা যদি প্রথমে আসি তিব্বতসব, এটা হচ্ছে ফার্ম, কারণ হচ্ছে তিব্বতসব একক মালিকানা বা একক ব্যবস্থাপনা, এটা একটা ব্র্যান্ড। আরও ইজি করে যদি বলি তাহলে যেগুলোতে ব্র্যান্ড নেম থাকবে সেগুলো হচ্ছে ব্র্যান্ড নেম থাকা মানে হচ্ছে সেটা হচ্ছে ফার্ম। আর যেগুলো কমন নেম থাকবে, আমরা যেটা ছোটোবেলায় পড়ে এসেছি কমন নাম, সেটা হচ্ছে শিল্প। তাহলে তিব্বতসব এটা একটা ফার্ম, আকিজ জুট মিল এটা একটা ফার্ম। পাট, এখানে কোনো ব্র্যান্ড নেম নেই, পাট এটা কমন নেম, সো পাট শিল্প। চামড়া শিল্প, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার থাকার কারণে সেটা হয়ে গেছে ফার্ম। যদি শুধু টেক্সটাইল বলতো তাহলে সেটা হতো শিল্প। দুলামিয়া কটন এটা একটা ফার্ম, বেক্সিমকো ফার্মা এটা একটা ফার্ম। তৈরি পোশাক এটা একটা শিল্প। কেয়া সাবান এটা একটা ফার্ম। পাদুকা শিল্প, হোমটেক্স শিল্প, নোকিয়া ফার্ম, ল্যাপটপ শিল্প, ম্যাটাডোর বল পেন এটা ব্র্যান্ড নেম রয়েছে, এটা একটা ফার্ম। আমরা এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটা দেখব। তোমরা নিজেরা বাসায় পোস্টার বা খাতায় ট্রাই করবা। এখানে আমরা প্রথমে কোয়ান্টিটি নিয়েছি 1 2 3 4 5। ফিক্সড কস্ট, যেহেতু স্বল্পকালের কথা বলছি, আমরা জানি স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যেখানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুটোই বিদ্যমান থাকে। যারা ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী তাদের উদ্দেশ্য বলছি, তোমরা অ্যাকাউন্টিং কিংবা ফিন্যান্সে যখন স্বল্পকাল দীর্ঘকাল পড়বা তখন হয়তো আমাদের সংজ্ঞার সাথে নাও মিলতে পারে। আমাদের ইকোনমিক্সে আমরা স্বল্পকাল দীর্ঘকালকে সংজ্ঞায়িত করি কস্ট ভিত্তিতে, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে নয়। তো আমাদের যেহেতু স্বল্পকাল, প্রত্যেকটার ক্ষেত্রে ফিক্সড কস্ট সমান। আমি 1 ইউনিট করে, 2 ইউনিট করে, 3 ইউনিট উৎপাদন করে যাই করি না কেন,
আমার ফিক্সড কস্ট হচ্ছে 50। আমার প্রথম ইউনিটে টোটাল কস্ট হচ্ছে 100, দ্বিতীয় ইউনিট যদি আমরা দুটো ইউনিট করি সেক্ষেত্রে টোটাল কস্ট 180, দেন তিনটে ইউনিটের ক্ষেত্রে এটা হচ্ছে 240, চারটার ক্ষেত্রে 360, পাঁচটার ক্ষেত্রে 500। টোটাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি 110, যথাক্রমে 220, 330, 440, 550। এমসি ও এমআর রেখা অঙ্কন করতে হবে। এমসি টোটাল কস্ট যখন আমরা জানি, আমরা জানি টোটাল কস্টকে কোয়ান্টিটি দ্বারা টোটাল এমসিটা হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ, অর্থাৎ সর্বশেষ ইউনিটের জন্য যে খরচ সেটাকে আমরা বলি প্রান্তিক খরচ। তো টোটাল কস্টের ক্ষেত্রে যখন একটা ইউনিট আমরা প্রডিউস করি টোটাল কস্ট 100, দ্যাট মিনস একটা ইউনিট যখন প্রডিউস করা হচ্ছে তখন এটাই সর্বশেষ ইউনিট। ইন দিস কেস আমাদের মার্জিনাল কস্টও অবশ্যই 100। দুইটা ইউনিটের ক্ষেত্রে টোটাল যদি 180 হয় তাহলে মার্জিনাল হবে 80, অর্থাৎ 180 থেকে 100 বিয়োগ করব, দেন 240 থেকে 180 বাদ দিলে সেটা হবে 60, 360 থেকে 240 বাদ দিলে সেখানে আমরা পাবো 80, অর্থাৎ আবার বেড়ে যাচ্ছে। 500 থেকে 360 বাদ দিলে 140, অর্থাৎ অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্টটা একটা পর্যায়ে গিয়ে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে আবার বাড়তে শুরু করে, যেটা আমরা আগে থেকে জানি। এমআর রেখা একইভাবে টিআর 110 যখন 1 তখন টিআর 110 বা 110, সেক্ষেত্রে আমার এমআরও 110 হবে, পরবর্তীটা হবে 220 থেকে 110 বিয়োগ করে, তারপরে 330 থেকে 220 বিয়োগ করে, তারপর 440 থেকে 330 বিয়োগ করে, 550 থেকে 440 বিয়োগ করে আমি পরবর্তী এমআরটা পাবো, অর্থাৎ সব ক্ষেত্রে আমি এমআর পাচ্ছি 110। এবং এটা খুব লজিক্যাল, আমরা জানি যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এআর এমআর প্রাইস এগুলো ঠিক থাকে, একই হয়। সো আমার এক্ষেত্রে তাই হচ্ছে, এমআর সমান সবগুলো ক্ষেত্রে 110 হচ্ছে, এআরও তাই হবে। এসির ক্ষেত্রে আমরা যেটা জানি, এসি রেখা আঁকতে বলা হয়েছে। এসি হচ্ছে টোটাল কস্টটাকে যদি আমি কোয়ান্টিটি দিয়ে ভাগ করি, যেমন আমার প্রথম একটা ইউনিটের ক্ষেত্রে 100 হচ্ছে টোটাল কস্ট, এই ক্ষেত্রে আমার কোয়ান্টিটি 1, সো আমি যে 100কে 1 দিয়ে ভাগ করি তাহলে আমার 100 থেকে যাবে, অর্থাৎ এসি হলো 1 ইউনিটের জন্য 100, 2 ইউনিটের জন্য হবে 90, 2 দিয়ে ভাগ করব 180কে, 3 ইউনিটের জন্য এই যে 240টা আছে 240টাকে আমি 3 দিয়ে ভাগ করব। একইভাবে 4 ইউনিটের ক্ষেত্রে 360কে আমি ভাগ করব 4 দিয়ে, 5 ইউনিটের ক্ষেত্রে 500কে ভাগ করব 5 দিয়ে, অর্থাৎ 100 হবে, এক্ষেত্রে হবে 90। আমরা দেখতে পাচ্ছি এসি রেখাটাও একটা পর্যায়ে গিয়ে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে আবার বাড়তে থাকে। আমরা জানি এসি রেখাটা হচ্ছে অনেকটা ইউ আকৃতির, অর্থাৎ আস্তে আস্তে কমবে, সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার পর আবার বৃদ্ধি পাবে। এফিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, আমাকে প্রথমে ভেরিয়েবল কস্টটা বের করতে হবে। কিভাবে বের করব? টিসি থেকে এফসি বিয়োগ করলে, অর্থাৎ এই 100 থেকে যদি আমি 50 বিয়োগ করি তাহলে আমার থাকে 50, এটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট। এই ক্ষেত্রে টোটাল ভেরিয়েবল কস্ট হবে, অর্থাৎ যখন 2 ইউনিট প্রডিউস হয় তখন টোটাল ভেরিয়েবল কস্ট হবে 180 থেকে আমি 50 বিয়োগ করব, 240 থেকে 50 বিয়োগ করলে 3 ইউনিটের ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট পাবো। তাহলে আমি প্রত্যেকটি ক্ষেত্রে আমি ভেরিয়েবল কস্টটা বের করে নিব, একটা ঘর এদিকে বৃদ্ধি করে। ভেরিয়েবল কস্টটাকে যদি আমি কোয়ান্টিটি দ্বারা ভাগ করি, অর্থাৎ প্রথমে 1 2 3 4 5 এগুলো দিয়ে ভাগ করি, তাহলে আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখাটা পেয়ে যাব। সেটাও অনেকটা হবে কীরকম, এভারেজ কস্ট রেখার মতোই হবে। আর আমরা যখন অঙ্কন করব তখন আমরা জানি একসাথে যখন অঙ্কন করব তখন এমসি রেখাটা এসি রেখা এবং এফিসি রেখাকে ওই রেখাদ্বয়ের সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করবে, অর্থাৎ যেখানে এসি সর্বনিম্ন সেখানে এমসি এবং এসি সমান হবে। আমরা অস্বাভাবিক বা অতিরিক্ত মুনাফা দেখব। এই চিত্রে দেখাচ্ছে যে আমাদের প্রাইস এমআর এআর, যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে আমাদের প্রাইস এমআর এআর সমান হবে এবং এটা হবে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ কোয়ান্টিটি পরিমাণ যে অক্ষে আছে যেটাকে আমরা স্বাধীন চলক অক্ষ বলি, ভূমি অক্ষের সমান্তরাল হবে আমাদের। ভূমি অক্ষে হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটি নট স্বাধীন চলক, এটা অধীন চলক। আমাদের ভূমি অক্ষের সমান্তরাল হবে পি ইকুয়াল টু এমআর ইকুয়াল টু এআর। এই যে এমসি রেখা, এই যে এসি রেখা, আমি একটু আগে যে কথাটা বলছিলাম এসির সর্বনিম্ন বিন্দু দিয়ে কিন্তু এমসি রেখাটা ছেদ করে গেছে। এখন আমরা এখান থেকে প্রফিট বের করব। আমরা জানি প্রফিট 3 প্রকার, একটা হলো সুপার নরমাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফা, নরমাল প্রফিট বা স্বাভাবিক মুনাফা, এবং অ্যাবনরমাল লস বা ক্ষতি স্বীকার করে উৎপাদন। তো এই ক্ষেত্রে আমাদের প্রফিটের যে সূত্র সেটা হচ্ছে মোট আয় বিয়োগ মোট ব্যয়। আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে আমাদের মোট আয়ের জন্য ভারসাম্য বিন্দুটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ভারসাম্য শর্ত হচ্ছে যেখানে এমসি এবং এমআর সমান।
আমাদের একটু ইন্টারাপ্ট হয়েছিল, আমাদের চার্জটা শেষ হয়ে গিয়েছিল। আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের একটু আগে সিগন্যাল দিয়েছিল কিন্তু খেয়াল করিনি ওইভাবে। যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফিট বের করব। প্রফিট বের করতে হলে আমাকে মোট আয় থেকে মোট ব্যয়টা বাদ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ভারসাম্য বিন্দুর কথা বলেছিলাম, এমআর এবং এম